প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 3, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলা, যেটা পূর্ণমান 40 অর্থাৎ পার্ট 8, অক্টোবর মাসের শেষ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। দেখো, একে আছে নিচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দাও, আর যেটা ভুল তার পাশে গুণ চিহ্ন দাও। আমরা প্রথম প্রশ্ন দেখি 1.1। সত্যি সোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। এটা কি ঠিক কথা না ভুল কথা? তোমরা জানো যে এটা হচ্ছে কিন্তু ভুল, তাই তোমরা গুণ চিহ্ন বসিয়ে দেবে। তারপরে দেখো, তারপরে বলেছিল যে আমরা চাষ করি আনন্দে, কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি ঠিক? একদম ঠিক কথা, তাই তোমরা টিক চিহ্ন দেবে। তারপরে দেখো, বলেছে আমাকে ক্ষমা করবেন, কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, কথাটি ভুল। তারপরে দেখো 1.4। দেয়ালের ছবি গল্পে বাঘকে শিকারী লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল। এটা কি ঠিক কথা? একদম ঠিক কথা। তারপরে দেখো 1.5। সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম হচ্ছে কুসুমপুরের শালিক। এটাও ঠিক কথা। তারপরে লাস্ট দেখো 1.6। ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। না, এটা ভুল কথা। তাহলে একের সমস্ত উত্তরগুলো হয়ে গেল। চলো এবার আমরা দুইয়ের উত্তরগুলো করব। দুইয়ের দেখো, একটি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু 10টা প্রশ্ন আছে, 1 নাম্বার করে 10 নাম্বার। তাহলে আমরা সমস্ত প্রশ্নগুলো দেখে নেব, তারপরে এদের উত্তরগুলো করব। তোমরা কিন্তু প্রথমে প্রশ্নটা লিখবে, তারপরে উত্তর লিখবে। আমি আর প্রশ্ন লিখে দেখাবো না, শুধুমাত্র উত্তরগুলো লিখে দেখাচ্ছি। 2.1-এ দেখো, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন? 2, পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। 2.3, নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে? 2.4, দুজনে রওনা দিল বনের পথে, কোন দুজনের কথা এখানে বলা হয়েছে? 2.5, সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে? 2.6, জীবনভর শব্দের অর্থ কি? শব্দটির ব্যবহার করে একটি বাক্য রচনা করো। 2.7, আমি তবে 100টা দাঁড় আঁটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা। কেন কথক এমনটি করতে চায়? 2.8, সেক্সট্যান্ট এর কাজ কি? 2.9, পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? না, 2.10, শানুর বাবাই বলছিল কথাটি কি? চলো এই 10টা প্রশ্নের উত্তর আমরা এখন লিখে নিই। 2.1-এর উত্তর দেখো, সত্যি সোনা গল্পে বক্তা বুড়ো চাষি তার ছেলেকে বলবেন যে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে। 2.2 দেখো, পুলক দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছিল যে কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। তাহলে কাদালে তুমি মোরে ভালোবাসারই গায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। চলো তারপরে 2.3-4 লিখবো। দেখো 2.3-4-5 এর উত্তরগুলো লেখো দেখো। এখানে রয়েছে দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পে ঘটনাটি ঘটে কোথায় ঘটে সেটা বলা ছিল কারমাটার রেল স্টেশনে। 2.4, এখানে শিকারী ও বাঘ এই দুজনের কথা বলা হয়েছে। 2.5, সুনির্মল চক্রবর্তীর সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি, ঘোড়া, গাছ, পাখির ছবি এবং আরো নানান ছবি আঁকে। 2.5 পর্যন্ত আশা করি হয়ে গেছে। চলো 2.6 এবং 2.7। 2.6-7 উত্তরগুলো দেখে নাও। দেখো 2.6 হচ্ছে জীবনভর শব্দের অর্থ হচ্ছে সারা জীবন। আর এখান থেকে তুমি একটা বাক্য লেখো, জীবনভর আমি মানুষের উপকার করে যাব। 2.7 দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কথক এমনটি করে, 7 সমুদ্র 13 নদী পার
করতে চায়, এমনটি করে 7 সমুদ্র 13 নদী পার করতে চায়। চলো এবার 2.8.9, 2.8-এ ছিল সেক্সট্যান্ট কি? দেখো, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে গ্রহ গ্রহ নক্ষত্রদের মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়। তাহলে সেক্সট্যান্টের সাহায্যে কি করা হয়? না, নক্ষত্রদের মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়। 2.9 দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী কোথায়? সান্ট ফে। সান্ট ফেতে এটা 2.9 হয়ে গেল। ভালো করে লিখে নাও। এবার দেখো শেষ প্রশ্ন 2.10, যেটা সেটা হচ্ছে দেখো, কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল গল্পে শানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে আর গাছপালা পুকুর থাকবে না। তাহলে বাগানে গাছপালা পুকুর থাকবে না, সেখানে আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে। তাহলে 2-এর সমস্ত উত্তরগুলো লেখা হয়ে গেল। চলো এবার আমরা 3-এর প্রশ্নগুলো দেখব এবং তাদের উত্তর লিখব। 3-এ দেখো, নিজের ভাষায় উত্তর দাও। এখানে কিন্তু 7টা প্রশ্ন আছে আর প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে 14 নম্বর। 3.1, আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে? 3.2, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না, ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কি? 3.3, তোমরা কি মানুষ না পিশাচ, সোনার একথা বলার কারণ কি? 3.4, আমরা শুধু যাব মা, তিনজনে, তিনজন কে কে, তারা কোথায় যেতে চায়? 3.5, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা, কেন তিনি এমন নাম রেখেছেন? 3.6, ভালো তো নয় বাঁকা, সোজা সহজ পথের থেকে, কথাটির তাৎপর্য কি? আর 3.7, তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর, সে সময়ের কথা, গাছেরা কেন চলাফেরা করে না, গল্পে কিভাবে ফুটে উঠেছে? চলো তাহলে 3-এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো এবার আমরা লিখে নিই। 3.1 দেখো, উত্তরটা লেখো। এখানে দেখো, আমরা চাষ করি আনন্দে। আমরা চাষ করি আনন্দে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির এক অপরূপ ছবি তুলে ধরেছেন। গ্রাম বাংলার কৃষকরা রোদ বৃষ্টির মধ্যেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেন। বাঁশের বনে হাওয়া লেগে পাতা নড়ে এবং চষা মাটির গন্ধে বাতাস ভরপুর হয়ে ওঠে। অঘ্রাণের সোনার রোদে পূর্ণিমার চাঁদের আলোয় ধানের শীষে পুলক ছোটে এবং সমগ্র পৃথিবী হেসে ওঠে। তাহলে 3.1-এর উত্তর লেখা হয়ে গেছে। 3.2, 3.2-এ দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পে দেখা যায় কারমাটার রেল স্টেশনে এক বাঙালি ডাক্তারবাবু নামার পর নিজের ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জা বোধ করছিলেন, তাই তিনি কুলি ডাকেন এবং কুলি তার ব্যাগ বয়ে নিয়ে যায়। এরপর পারিশ্রমিক দিতে গিয়ে তিনি জানতে পারেন যে যিনি ব্যাগ বয়ে নিয়ে এলেন তিনি কোনো কুলি নন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঘটনায় ডাক্তারবাবু খুবই লজ্জিত হন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। ঠিক আছে, 3.2 হয়ে গেলে চলো এবার আমরা 3.3-এর উত্তর লিখব। 3.3-এর উত্তর দেখো, গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা নামের মেয়েটি এই কথাটি বলেছিলেন। তাদের উদ্দেশ্যে যারা নদীকে নোংরা করে, তার কারণ হলো নদী আমাদের বিভিন্নভাবে উপকার করে, কিন্তু মানুষ সেই নদীকে বিভিন্নভাবে দূষিত করে তোলে। 3.3-এর উত্তর কমপ্লিট। 3.4 দেখো, 3.4-এ রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতায় তিনজন বলতে কবিতার শিশুটি, আশু আর শ্যামার কথা বলা হয়েছে। তারা 7 সমুদ্র 13 নদীর পাড়ে যেতে চায়। 3.5-এ হচ্ছে, সোনা গল্পে সোনা যখন পাঠশালার উঁচু ক্লাসে পড়ে
তখন সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছেন নদী মাতৃকা, অর্থাৎ নদী যার কাছে মায়ের মতো। ছোটবেলায় সেই নদী সোনার সারা শরীরে সোনা পরিয়ে দিয়েছিল। সোনা সবসময় নজর রাখে যাতে কেউ নদীর জল নোংরা করতে না পারে। নদীর প্রতি তার এই ভালোবাসার জন্যই দিদিমণি তার নাম রাখেন নদীমাতৃকা। এই নদীমাতৃকা কেন নাম রাখা হয়েছিল? তাহলে 3.5 উত্তর হয়ে গেল। চলো এবার 3.6। 3.6 দেখো যে কবি শক্তি চট্টোপাধ্যায় তার নদী কবিতায় বলেছেন, নদী যদি বাঁকা পথ ছেড়ে সোজা পথে যেত তাহলে তিনিও নদীর সঙ্গে সারা জীবন সোজা পথে চলতে পারতেন। কিন্তু পথঘাটের 10 জনে কবিকে নিষেধ করে বাঁকা পথে চলতে। আসলে সোজা পথই সোজা সহজ পথই জীবনের সেরা পথ। তাই সোজা পথ ছেড়ে বাঁকা পথে পা বাড়ানোর একদম উচিত নয়। চলো 3.7। 3.7 দেখো গাছেরা কেন চলাফেরা করে না। এই যে গল্পে এইখানে দেখো অনেক বছর আগে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন গাছেরা চলাফেরা করতে পারত। গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তারা একে অপরের উপকারী সাথী বলে মনে করত। কেউ সময় সেই সময় কোনো যানবাহন না থাকায় মানুষেরা গাছের ডালে তাদের পোশাক, বাক্স, থলি ইত্যাদি ঝুলিয়ে দিত এবং গাছেরাই নির্দিষ্ট স্থানে সেগুলো পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকদেরও গাছেরা তাদের ডালে বসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। 3.7 কমপ্লিট। 4 আছে দেখো শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো দুটো। 4.1 এবং 4.2 একটা প্রতিজ্ঞা একটা জঙ্গল হবে, আমি পরে লিখে দেখাচ্ছি। 5 দেখো নিচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লেখো। ধানের শীষে পুলক ছোটে আর ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। 6 এরকম দুটো আছে যে নিচের শব্দগুলির উত্তর দাও। বাংলা ভাষার স্বরবর্ণ কি কি, দ্বিস্বর কাদের বলা হয়। 7 বর্ণ বিশ্লেষণ, আকাঙ্ক্ষা আর স্বাধীনতা। 8 একই টাইপের বর্ণ বিশ্লেষণ মতো, কিন্তু সেটা লিখেছে নিচের শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি। এটাও বর্ণ বিশ্লেষণ, এটা হচ্ছে অসাবধানী আর বিপর্যস্ত। চলো এই উত্তরগুলো আমরা এবার করে নিই। 4.1 দেখো এটা হবে প্রতিজ্ঞা। আর 4.2 জ যুক্ত করলে এখানে হবে শূন্যস্থানে জ বসালে হবে জঙ্গল। তাহলে 4.1 আর 2 একে হবে প্রতিজ্ঞা, 2 এ জঙ্গল। আচ্ছা 5.1 যেটা ছিল সেটা হচ্ছে ধানের শীষে পুলক ছোটে। এই যে ধানের শীষে পুলক আর ছোটে এগুলোকে সব এইভাবে কিন্তু লিখতে হবে। এটা কি রকম লেখা আছে? ধয় হসন্ত যোগ আ যোগ নয় হসন্ত যোগ এ যোগ রয় হসন্ত, এটা হচ্ছে ধানের। একইভাবে শীষে পুলক আর ছোটে কি কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু এরকম করে তোমাকে দেখাতে বলা হয়েছে। 5.2 দেখো 5.2 এ হচ্ছে এখানেও ছিল হচ্ছে তোমার ওই রকমই একটা প্রশ্ন যে ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। তাহলে সবগুলো ছোটকে একবার, দাওয়া একবার পেরিয়ে, তো তারা ঘরে ঢুকলো, সবাইকেই ঠিক এরকম ভাবে কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 6.1 এবং 6.2। এই 6.1 আর 6.2 এ কি ছিল দেখো যে 6.1 হচ্ছে বাংলা ভাষার স্বরবর্ণগুলি কি কি। তাহলে উত্তর হচ্ছে এই যে অ আ করে তোমরা সবাই জানো, একদম এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, ও ও পর্যন্ত এরকম করে লিখবে যে বাংলা ভাষার স্বরবর্ণগুলি হলো বলে একটা হাইফেন, তারপরে এরকম। 6.2 দেখো যে দ্বিস্বর কাকে বলা হয়। তাহলে দ্বিস্বর হচ্ছে দেখো ওই এবং ও এর ভিতর দুটো করে স্বরধ্বনি রয়ে গেছে, এর মধ্যে দুটো করে কিন্তু স্বরধ্বনি আছে, তাই এদের দ্বিস্বর বলা হয়। দেখো ওই কিভাবে হয়েছে, ও যুক্ত হস্যই আর ও হচ্ছে ও যুক্ত হস্য। তাহলে এই হলো 6.1 উত্তর। চলো এরপরে 7 সাথে দেখো দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা স্বাধীনতা, এদেরকে কিভাবে ভাঙা যায়। তাহলে এইরকম করে কিন্তু লিখতে হবে। আকাঙ্ক্ষাকে এরকম লিখতে হবে
এই পরিষ্কার এরকম আ কয় হসন্ত এরকম, আর স্বাধীনতাটাকেও এরকম ভাবে লিখে দিতে হবে। এবার আমরা আটে যাব। আটে দুটো ছিল, 8.1 এবং 8.2। তো 8.1-এ দেখো ছিল অসাবধানী। তো অসাবধানী কিভাবে তৈরি হয়েছে? এরকম ভাবে তৈরি হয়েছে। আর বিপর্যস্তটাও এরকম। ঠিক যেমন আমি লিখে দিয়েছি তেমন করে লিখে নেবে। ইংলিশ একে ছিল রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটাকে যে দেওয়া রয়েছে সেটাকে ভালো করে পড়তে হবে, তারপরে তাদের উত্তর করতে হবে। তাহলে এই প্যারাগ্রাফটা আমরা পড়বো, প্রথমে পড়ে নিই, তারপরে আমরা উত্তর করতে চলবো। দেখো, প্রথমে রয়েছে উই ইউজ ওয়াটার ফ্রম ফর ডিফারেন্ট পারপাস। আমরা বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন উদ্দেশ্যের জন্য আমরা কিন্তু এই জল ব্যবহার করি, তাই তো? আমরা সারাদিন জল অনেক কাজের জন্য ব্যবহার করি। তো এটা জল নিয়েই লেখা। তারপরে দেখো উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমরা বিভিন্ন রকম উৎস থেকে জল কিন্তু সংগ্রহ করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। ছেলেমেয়েরা তাদের হাত ধোয়ার কাজে কিন্তু স্কুলে জল ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, গৃহকর্ম যেগুলো রয়েছে সেগুলোর জন্য উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। আমরা জল কোথা থেকে পাই? টিউবওয়েল থেকে, নলকূপ। নলকূপ থেকে সেই জলগুলো আমরা পাই। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং। ওই যে জল, সেই টিউবওয়েলের জল বা নলকূপের জল, সেটা কিন্তু খাওয়ার জন্য খুবই স্বাস্থ্যকর। এই যে সেফ বলছে মানে খাওয়ার জন্য খুবই ভালো। আচ্ছা, আর গার্ডেনার ওয়াটার হিজ প্ল্যান্ট, আর গার্ডেনার ওয়াটার্স হিজ প্ল্যান্ট। তার যে যে মালি, সে মালি কিন্তু তার বাগানের যে গাছগুলো থাকে ছোট ছোট প্ল্যান্টস, তো তাদেরকেও জল দেয়। ঠিক আছে, সেই হিসাবে তাদের দেওয়ার জন্য জল ব্যবহার করে। হি গেটস ইট ফ্রম পন্ডস। সে এই জলটা কোথা থেকে পায়? পুকুরের জল। ঠিক আছে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস। ওয়েল মানে হচ্ছে কুয়ো। তাহলে কুয়োর জল কিন্তু কি কি ভাবে ব্যবহার করা হয় দেখো, এখানে লেখা হয়েছে লাইক কুকিং, রান্নার কাজে, ড্রিঙ্কিং, খাওয়ার কাজে, পান করার কাজে, আর ওয়াশিং মানে ধোয়ার কাজে, অ্যান্ড বাথিং এবং স্নান করার কাজে এগুলো ব্যবহার করা হয়। এবার দেখো এখানে রয়েছে মেক আ লিস্ট অফ দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। ওয়াটারের বিভিন্ন রকম ব্যবহারের তুমি এখানে লিস্ট বানাবে। দেখো কতগুলো দিয়েছে, 6টা দিয়েছে। তো 6টা লিস্ট তুমি এখান থেকে বানিয়ে নাও। চলো তাহলে লিস্ট গুলো আমি লিখে দেখাচ্ছি। এই দেখো লিস্ট প্রথমে এখানে রয়েছে প্যাসেজে, সেখান থেকে নিয়েই লিস্ট বানিয়েছি। ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার কাজে। ওয়াশিং ক্লথ, জামা কাপড় কাচার ধোয়ার কাজে। কুকিং, রান্নার কাজে। ড্রিঙ্কিং, পান করার কাজে। বাথিং, স্নান করার কাজে। আর ওয়াটারিং প্ল্যান্ট মানে মালি যে গাছে যে জল দেয় সেটার জন্য কিন্তু সেই কাজেও আমরা ব্যবহার করে থাকি। বিয়ে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ওয়ার্ডস। তো এখানে দেখো কতগুলো শব্দ ইয়ে রয়েছে, সেন্টেন্স আছে। সেই সেন্টেন্স বাক্যের মধ্যে কি আছে এখানে কিছু দেওয়া রয়েছে ব্র্যাকেটে। তার মধ্যে থেকে কোনটা সঠিক সেটা নিয়ে তোমাকে লিখতে হবে, কোন এটা সঠিক। তো দেখো একে রয়েছে সি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কিন্তু লাভস হবে, লাভস, LOVES, লাভস। আমি একটু পরে লিখে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে দেখো উই ড্যাশ টু স্কুল এভরিডে। উই কিন্তু উই কি, উই হচ্ছে বহুবচন, আমরা, তাই সেখানে আর ওয়ার্কস হবে না, ওয়াক হবে, উই ওয়াক টু স্কুল এভরিডে। তারপরে এখানে দেখো আই, আই ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সনের পরেও কিন্তু এস হয় না, তাহলে আই হিয়ার, এই যে হিয়ার, আই হিয়ার দ্য ফুট স্টেপস অফ সামওয়ান। আমি কারোর পায়ের শব্দ শুনছি। 4 নম্বর দেখো আওয়ার টিচার। তাহলে আওয়ার টিচার কি করে? টিচেস। টিচারকে থার্ড পার্সন,
সিঙ্গুলার নাম্বার, তাই হচ্ছে এখানে টিচেস হবে। আওয়ার টিচার টিচেস আস ইংলিশ, ইংলিশ পড়ান। আশা করি এটা তোমাদের হয়ে গেছে। চলো তবু আমি লেখাটা দেখাচ্ছি। এই দেখো, প্রথমটা হবে লাভস, তারপরে ওয়াক, এখানে লাভস হবে, ওয়ার্কস, ওয়াক হবে, হিয়ার হবে, আর হচ্ছে টিচেস হবে। চলো এবার আমরা দুইয়ের প্রশ্নগুলো দেখব। দুয়ে দেখো আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানেও একটা প্যাসেজ আছে, সেটাকে পড়ে তোমাকে কিন্তু উত্তরগুলো করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে পড়ি, তারপরে উত্তর করব। প্রথমে আছে দেখো যে পন্ডস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়ি কোথায়, জলে বাস করে। পন্ডস আর নট ফিশ, চিংড়ি কি, চিংড়ি কিন্তু কোনো মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা কীট পতঙ্গ। আচ্ছা, দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ প্রন ইজ কভার্ড উইথ আ সফট সেল, তার যে দেহ সেটা কিন্তু একটা শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে। আচ্ছা, আ প্রন হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কিন্তু কোনো মেরুদণ্ড নেই। ঠিক আছে। কোশ্চেন দেখো, হোয়ার ডু প্রন লিভস, কোথায় বাস করে, আমরা জানি এখানে জলে বাস করে। আচ্ছা, হোয়াট কভারস দ্য বডি অফ দ্য প্রন, সবই কিন্তু এই প্যাসেজে আছে। কি তার দেহটাকে আবৃত থাকে কি দিয়ে, কি ধরনের কভার দিয়ে বা ঢাকা দিয়ে। ডাজ প্রন সুইম স্লোলি, চিংড়ি কি আস্তে আস্তে সাঁতার কাটতে পারে। তারপরে কিছু ট্রু ফলস ছিল দেখো, পন্স আর ইনসেক্ট। আচ্ছা, পন্স হ্যাভ ব্যাকবোনস, পন্স ক্যান নট সুইম। তো তোমরা জানো যে পন্স কিন্তু ইনসেক্ট নয়, এ নয়। আমি এগুলো সবই করে তোমাদেরকে উত্তরগুলো করে দেখাচ্ছি। দেখো এখানে আমি কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি যে হোয়ার ডু পন্ড লিভ, তাহলে পন্ড কোথায় লিভ, পন্ডস লিভ ইন ওয়াটার। তারপরে হোয়াট কভার দ্য বডি অফ পন্ড, আনসার দ্য বডি অফ পন্ড ইজ কভার্ড উইথ এ সফট সেল, কি হবে, সফট সেল। সফট সেল যেটা লেখা আছে দেখো এখানে, এই যে বডি অফ পন্ড ইজ কভার্ড উইথ এ সফট সেল, এটা লেখা আছে। তারপরে ডাজ এ পন্ড সুইম স্লোলি, নো পন্ড সুইম ভেরি ফাস্ট, স্লোলি কিন্তু আস্তে আস্তে সাঁতার কাটতে কিন্তু পারে না চিংড়ি। তাহলে ট্রু ফলস দেখো, পন্ডস লিভ, পন্ডস আর ইনসেক্ট, দেখো পন্ডস আর ইনসেক্ট এখানে লেখা রয়েছে, এই যে দে আর ইনসেক্ট, তাহলে এটা হবে ট্রু। আচ্ছা, পন্ডস হ্যাভ ব্যাকবোন, ব্যাকবোন আছে, না, পন্ডস হ্যাজ নো ব্যাকবোন, তাহলে এটা ফলস। আচ্ছা, পন্ডস ক্যান নট সুইম, সাঁতার কাটতে পারে না, তাই কি হয়, না, এটাও ফলস। আশা করি তোমরা দুইয়ের সমস্ত উত্তরগুলো ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা তিনের প্রশ্ন উত্তর দেখব। তিনে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এই একই রকম আবার একটা প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটা পড়ে তারপরে উত্তর করতে হবে। চলো তাহলে আমরা প্যাসেজটাকে প্রথমে পড়ে নিই, তারপরে প্রশ্নগুলো দেখব এবং উত্তর করব। ওয়ান্স আপন আ টাইম, একদা, থ্রি ফিশেস লিভড ইন আ লেক, একটা জলাশয়ে তিনটে মাছ কিন্তু বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা কিন্তু খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। All three of them were very different from one another. ঘনিষ্ঠ বন্ধু কিন্তু তারা তিনজনই একজন অপরের থেকে কিন্তু আলাদা রকম তাদের ছিল আর কি, চরিত্র বা ব্যবহার এই ধরনের ছিল, ক্যারেক্টার যেটা বলে। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, প্রথমটা ভাগ্যের উপর বিশ্বাসী ছিল। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবতো যেটা ঘটার সেটা ঘটবেই। ঠিক আছে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়টা ছিল কিন্তু খুবই বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তার সাহায্যে কিভাবে কোনো সমস্যার সমাধান করা যায় সেটা কিন্তু সে ভাবতো। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, এটা কিন্তু একজন জ্ঞানী। তিন নম্বর মাস যে, সে কিন্তু খুব জ্ঞানী ছিল। সে হি থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন, সে কি করতো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকটা সময় ধরে ভাবতো।
তাহলে পড়া হয়ে গেল প্যাসেজটা আমাদের। চলো এবার আমরা দেখি যে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এ আর বি। এতে রয়েছে দেখো, এতে কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই, তারপরে উত্তরগুলো করব। রাইট টি অর ট্রু অ্যান্ড এফ অর ফলস। এখানে ট্রু ফলস লিখতে হবে। আচ্ছা, এখানে তুমি দেখো পরিষ্কার, এখানে লেখাটা আমি দেখো যে দেয়ার ওয়ার থ্রি ফিশেস। এখানে তো তিনটে মাছ ছিলই, ছিল না? তাহলে এটা হচ্ছে ট্রু, ট্রু। তারপরে দেখো দ্য ফিশেস লিভড ইন রিভার। রিভারের না, ওরা কিন্তু লেকে করতো, তাহলে এটা হচ্ছে এফ। আমি আবারও পরে দেখাচ্ছি এফ। তারপরে দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার। না, তারা তিনজনে কিন্তু খুবই বন্ধু ছিল, কেউ কাউকে ঘৃণা করতো না, এটাও এফ। তাহলে আশা করি এই তিনটে হয়ে গেল। আচ্ছা, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। কোন ফিশ ছিল ইন্টেলিজেন্ট, তুমি প্যাসেজে পড়েছো। হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। কেন ভাবতো তিন নম্বর মাছ, যে তৃতীয় মাছটি, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে কেন ভাবতো। আর হচ্ছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। প্রথম মাছটি কি ভাবতো। চলো চটপট এদের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো উত্তরগুলো আমি করে দিয়েছি। প্রথম তিনটে তো একটা ট্রু, তারপরে ফলস, ফলস। আচ্ছা, বি এ দেখো হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। উত্তর হচ্ছে দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট। তারপরে বি এর বি দেখো যে হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যাকশন। দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন। এটা প্যাসেজে লেখা ছিল, যা তাই লিখেছি। সিতে দেখো হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক। উত্তর দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে তো ভাগ্যে বিশ্বাসী ছিল, তাই সে ভাবতো যা হওয়ার হবে, এরকম একটি ব্যাপার। চলো তাহলে আমরা পরের প্রশ্নের উত্তরগুলো দেখি। পরের প্রশ্ন দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অফ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। এখানে একটা লিস্ট আছে দেখো, গেটস, ইটস, কাটস। বুঝতেই পারছো রবিনা ব্রেড উইথ আ নাইফ। তাহলে রুটি কি দিয়ে কাটে, কি করে, ছুরি দিয়ে কি করে, কাটস। তাহলে কাটস হবে দ্য আর্থ গেটস লাইটস ফ্রম দ্য সান। পৃথিবী কোথা থেকে আলো পায়, সূর্য থেকে। আর লায়ন ইটস খায় ফ্লেশ, মাংস। এটা একটা। আর ফিল ইন দ্য টেবিল কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ড। এর সঙ্গে ডি আর ইডি এ করে তোমাদেরকে এটাকে ফিল করে দেখাতে হবে। চলো আমরা চটপট এগুলো করে নিই। দেখো এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ প্রথমে হবে কাঠ। কাঠ কোথা থেকে নেওয়া হয়েছে, এই হচ্ছে কাঠ। তারপরটা হচ্ছে আর্ট গেটস। গেটস হচ্ছে এই যে এখানে। তারপরে হচ্ছে ইটস, দ্য লায়ন ইটস ফ্লেশ। এটা আশা করি বোঝা গেছে। এবার দেখো আক্স, আক্সের সঙ্গে ইডি যোগ করতে হয়, তাই এখানে হবে আক্সড। টার্নের সঙ্গেও ইডি যোগ করতে হয়, টার্নড। স্মাইলের সঙ্গেও ইডি যোগ করতে হয়, এখানে হচ্ছে স্মাইলড। একটা স্মাইলের সঙ্গে শুধু ডি যোগ করতে হবে, ই এখানে যেহেতু রয়েছে তাই শুধু ডি যোগ করতে হবে, এটা হচ্ছে স্মাইল। আর লাফের সঙ্গে ইডি যোগ করতে হবে, লাফ। দেখো পরবর্তী কোশ্চেন, সেটা একদম লাস্ট, 6 নম্বর। রাইট 4 সেন্টেন্সেস অন দ্য বার্ড ইউ লাইক। তুমি যে পাখিটা ভালোবাসো বা পছন্দ করো তার সম্পর্কে 4টে বাক্য তোমাকে লিখতে হবে। ইউজ দ্য ফলোইং পয়েন্টস। কি কি আছে দেখো পয়েন্টগুলো। নেম অফ দ্য বার্ডস, পাখিটার নাম। হাউ ইট লুকস, কেমন দেখতে। হোয়াট ইট ইটস, কি খায়। হোয়াই ইউ লাইক ইট, কেন তুমি একে তোমার পছন্দ হয়, তুমি কেন এই পাখিটাকেই পছন্দ করো। চলো আমরা 4টে সেন্টেন্স এবার লিখে নিই। দেখো দ্য বার্ড আই লাইক ইজ দ্য পিকক। এটা আমি আমার মতো লিখেছি, তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, তুমি যেটাকে ভালোবাসো। আচ্ছা, দ্য পিকক লুকস ভেরি বিউটিফুল। এই যে এখানে বলেছিল হাউ ইট লুকস, তাহলে দ্য পিকক লুকস ভেরি বিউটিফুল। চলো ময়ূর কেমন দেখতে, খুব সুন্দর দেখতে। ইট ইটস প্লান্টস, কি খায়, এখানে লিখেছিল হোয়াট ইট ইটস, কি খায়। ইট ইটস প্লান্টস, ছোট ছোট যে গাছপালা সেগুলো খায়। গ্রেনস, শস্য। আন্টস, কীট পতঙ্গ বা পিঁপড়ে এই জাতীয় জিনিস এটসেট্রা, এগুলো খায়। তারপর বলছে হোয়াই ইউ লাইক ইট। পিকক ড্যান্সেস হোয়েন ইট রেইনস। পিকক নাচে যখন বৃষ্টি হয়, তো সেই জন্যই তোমার হয়তো পছন্দ হয়। তার কি কারণে তোমার পছন্দ হয় সেটা লিখে দিয়েছে।
আশা করি সমস্ত উত্তরগুলো তোমরা ঠিকঠাক করে নিয়েছো। প্রথমে আমরা দেখব যে কি প্রশ্ন রয়েছে। প্রশ্ন দেখো রয়েছে যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। তো বহুমুখী উত্তরধর্মী প্রশ্নেতে রয়েছে দেখো এমসিকিউ 1.1 রয়েছে নিচের সংখ্যা চারটির 3 অঙ্কের সংখ্যাটি হলো। এখন দেখো 3 অঙ্কের সংখ্যা কিন্তু সামনে শূন্য হলে সেটাকে অঙ্ক ধরা হয় না, তাই এখানে দেখো 3 অঙ্কের সংখ্যার উত্তর হচ্ছে বি, এটাতেই একমাত্র 3 অঙ্ক রয়েছে। আর এতে যেটা আছে এটা কিন্তু 3 অঙ্কের হবে না, তার কারণ সামনে শূন্য রয়েছে, তাহলে সঠিক উত্তর বি। 1.2 দেখো 2, 3, 4, এই 2, 3 আর 4 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো। দেখো বড় সংখ্যা গঠন করার জন্য যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে 2, 3, 4, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা সেটা আগে লিখবে 4, তারপরেরটা তার থেকে বড় সংখ্যা মানে তার পরের সংখ্যাটা যেটা সেটা হচ্ছে 3, আর তারপরে একদম ছোট সবচেয়ে রয়েছে এখানে 2, তাহলে 432 হচ্ছে সঠিক উত্তর। দেখো সিতে আছে 432, এটা হচ্ছে সঠিক উত্তর। চলো এবার আমরা 1.3-এর প্রশ্ন দেখব। দেখো 1.3-এ রয়েছে যে 238/3 করলে আমরা পাবো এইটা। তো এটা যদি পাই এখানে ভাগফল কত? দেখো 238কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3/238, তাহলে তুমি যদি ভাগ করো প্রথমে দেখো 23-এর মধ্যে 3 কতবার যায়? 7 বার, 3 7 21, বিয়োগ করো 2 হয় এখানে 8 নামে। এবার দেখো আবার কতবার যায়? 28-এর মধ্যে 3 নং 27, 3 নং 27, 1 থাকে, তাহলে এই 1কে বলা হয় ভাগশেষ। এই যে 79 পেলাম এটাকে বলা হবে ভাগফল, আর এইটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজক, আর ভাজ্য হচ্ছে এইটা। তাহলে এখন দেখো আমাদের এখানে বলেছিল ভাগফল কত, তাহলে ভাগফল নিশ্চয়ই এই 79 হচ্ছে ভাগফল, তাই সঠিক উত্তর হচ্ছে সি, 79। ঠিক আছে। 1.4 দেখো সচিনের রান 128, সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান, তাহলে 128-এর 2-এর স্থানীয় মান কত? দেখো 128, তো 128-এর 2 কোথায় আছে? একক দশকে আছে, তাহলে দশকে যদি থাকে তাহলে 10 গুণ হবে, 2 গুণ 10, 2 গুণ 10, 2 গুণ 10 মানে কত হচ্ছে? 20, তাহলে 2-এর স্থানীয় মান হচ্ছে 20, এটা মনে রাখবে, 2-এর স্থানীয় মান 20। আবার কি বলেছিল যে এবার আমরা যে অপশানগুলো দিয়েছে যেগুলো, তার মধ্যে দেখো 1-এ রয়েছে 1-এর স্থানীয় মানের থেকে বেশি, 1-এর স্থানীয় মান থেকে কম, তাহলে আমাদের এখানে 1-এর স্থানীয় মানটাও দরকার। তাহলে 1-এর স্থানীয় মান দেখো কোথায় আছে? একক দশক শতকে রয়েছে, তাহলে 1-এর স্থানীয় মান হচ্ছে 100, আর আমরা 2-এর স্থানীয় মান পেয়েছিলাম কত? 20, তাহলে কে বেশি? 100টা বেশি, 1-এর স্থানীয় মান বেশি 2-এর স্থানীয় মানের চেয়ে, তাই সঠিক উত্তর হবে 1-এর স্থানীয় মান থেকে কম, বি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আমরা দেখি যে 1.5, তো 1.5-এর প্রশ্নটা দেখো যে 52 গুণ 3, তো 52 গুণ 3 করলে তোমরা কত পাও? 52 গুণ 3 যদি তুমি করো, দেখো 3 দুগুণে 6, আর হচ্ছে 3 পাঁচা 15, 156। এখন নিচে যে যেগুলো রয়েছে তার মধ্যে 156 কোথায় হয়? সবগুলো গুণ করে যোগ করে দেখবে কোনোটাতেই হচ্ছে না, বিতে হবে উত্তর, কারণ বিতে রয়েছে দেখো 50 গুণ 3, তাহলে 3টে 50 গুণ করলে হয় 150, আর হচ্ছে 2 গুণ 3 করলে হয় 6, যোগ করলে হয় 156, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। চলো এবার আমরা 1.6টা দেখব। দেখো 1.6 রয়েছে একটি জামার দাম 100 টাকা, এরূপ 4টি জামা কিনতে কত খরচ হবে? তাহলে একটি জামার দাম যদি 100 টাকা হয়, 4টে জামার দাম কত হবে? তাহলে 100 আর তার সঙ্গে 4কে গুণ করতে হবে, তাহলে 100 গুণ 4 মানে 400 টাকা। এখানে দেখো বিতে রয়েছে 100 গুণ 4, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 1.7, 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্কটি হলো, তাহলে আমরা দেখে নেব 360কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 ভাগ
360। তাহলে দেখো প্রথমে যাচ্ছে একবার, একবার গেলে 3, বিয়োগ করলে 0 পাও, তাহলে 6 নামে। 6-এর মধ্যে 3 কতবার যায়? 2 বার, 6 0। তাহলে দেখো এই যে শূন্যটা আছে, এই শূন্যটা এখানে চলে যাবে, তাহলে 120 হচ্ছে ভাগফল। এখন বলেছে যে শতকের ঘরের অঙ্কটি হলো, তাহলে এখানে দেখো একক দশক শতক লেখো। 120-তে একক দশক শতক লিখলে কত হবে? তাহলে আমি দেখাচ্ছি ভালো করে যে 120 তোমার উত্তর এসছে এখানে একক দশক শতক। তাহলে শতকের ঘরের সংখ্যাটা কোনটা? 1। শতকের ঘরের সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে শতকের ঘরের অঙ্কটি হবে 1, সেটা হচ্ছে সি সঠিক উত্তর। আশা করি 1-এর উত্তরগুলো তোমরা ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা 2-এর উত্তরগুলো করব। 2-এ দেখো ছিল সত্য মিথ্যা। এখন দেখো সত্য মিথ্যা আমাদেরকে করতে হবে। 2.1-এ কী আছে? না, 2.1-এ রয়েছে 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। 99-এর পরে কত হয় তোমরা জানো? 100। এটা কি 2 অঙ্কের? না, 3 অঙ্কের। 1-এর ডান দিকে শূন্য থাকলে সেগুলো আমরা ধরবো, কিন্তু বাঁ দিকে যদি কোনো শূন্য থাকে সেগুলো আমরা ধরবো না। তাহলে এখানে 1-এর ডান দিকে 2টো শূন্য রয়েছে, তাহলে যোগ করে দেখো এটা 3 অঙ্কের। তাহলে এইটা যেহেতু 3 অঙ্কের, তাহলে তোমার এটা হবে মিথ্যা। তার মানে এটা হবে মিথ্যা। মিথ্যা লিখবে বা এফ লিখবে। আচ্ছা, 2.2-এ দেখো 302-কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো। 302-কে তুমি যদি স্থানীয় মানে বিস্তার করো কত হবে দেখো? 300, কেননা 3 গুণ 100, সেই জন্য 300, যোগ 0-র পরে কটা রয়েছে? 0-র পরে আর একটা রয়েছে, তাই 2টো শূন্য, আর 2-এর সঙ্গে কিছু নেই, তাই এটা হচ্ছে 2। তাহলে আমাদের হবে 300 যোগ 2টো শূন্য, তার মানে 300 যোগ 0 যোগ 2। এখানে কি তাই আছে? এখানে তা নেই, তাই এটাও তোমার হবে মিথ্যা। এটাও হলো তোমার মিথ্যা। 2.3-এ দেখো 2.3-এ রয়েছে যে 555 যোগ 5, ওই যোগফলে এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0। তো এটা কিন্তু সত্য হবে। তার কারণ দেখো 555 তুমি যদি তার সঙ্গে 5 যোগ করো, তাহলে 5 আর 5 যোগ করলে হবে 0, হাতে 1, 5 আর 1 6, আর এটা হচ্ছে 5। একক দশক শতক করে দেখো তুমি যে এককের ঘরের সংখ্যাটা হচ্ছে এই 0, তাই এই কথাটা কিন্তু ঠিক, এই কথাটা ঠিক। এবার দেখো তার মানে এটা হলো ট্রু বা সত্য। তারপরে দেখো 2.4-এ দেখো 2.4-এ রয়েছে যে দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম। এই কথাটাও কিন্তু হবে সত্য। দেখো কেন সত্য হবে আমি দেখিয়ে দিচ্ছি। দ্রাবিড়ের রান 119, তার মানে বেশি লক্ষণের রানের থেকে। তাহলে কত বেশি? তুমি দেখো 119 আর লক্ষণের রান 111, বিয়োগ করে দাও। এখানে হচ্ছে 8, এই 8, এখানে হচ্ছে দেখো 0 0, তার মানে 8। তাহলে 8 বেশি কার রান? দ্রাবিড়ের রান। প্রশ্ন ছিল লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম, একদম সত্যি কথা। তাহলে এটা হচ্ছে সত্য। চলো এবার আমরা পরের প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো 2.5-এ রয়েছে ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। এই কথাটা কি ঠিক? ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, এই কথাটা কি ঠিক? দেখো ভাগশেষ কখনোই ভাজকের থেকে বড় হয় না, সুতরাং এটা হবে মিথ্যা, এফ। কেন হয় না আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো মনে করো তুমি 21-কে ভাগ করছো 4 দিয়ে, তাহলে 4 ভাগ 21, তাহলে কতবার যায়? 4 5 20, 1 থাকছে। এই একটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। আর কি বলেছিল? ভাজক। ভাজককে সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ভাজক, যে ভাগ করে, যে ভাগ করে সে হচ্ছে ভাজক। তাহলে 4 হচ্ছে ভাজক, 1 হচ্ছে ভাগশেষ। তাহলে কে বড়? এখানে কিন্তু ভাজক বড় হচ্ছে ভাগশেষের থেকে। তাহলে এখানে বলেছিল ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, তাহলে কথাটি কিন্তু এখানে মিথ্যা। তাই তোমরা এখানে লিখবে
এফ। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্ন ছিল যে 2.6 77/7 ভাগফলটি 80/8 ভাগফল থেকে 1 বেশি। তাহলে এই কথাটা কিন্তু হবে সত্য। কেন সত্য আমি দেখাচ্ছি। 77কে 7 দিয়ে ভাগ করো, 7/77 কত হয় 7। তোমরা নামতাও জানো 7×11=77, তাহলে 7×11=77 হয়, তোমরা নামতাও জানো। তাহলে 11 হচ্ছে ভাগফল। আর একটা 80/8, তাহলে 8 দিয়ে তুমি 80কে ভাগ করো। এখানে দেখো 10 হয়, 8 10কে 80, এটাও তোমরা জানো। তাহলে এই ভাগফলটা হলো 10, এটা 11। তাহলে কে বেশি? প্রথমটা বেশি। কত বেশি? 1 বেশি। তাই এখানে বলেছে যে 1 বেশি, তাহলে এই কথাটা হচ্ছে সত্য হলো। তারপরে দেখো 2.7-এ কী আছে? 2.7-এ রয়েছে দেখো যে জোড় সংখ্যার একটি জোড়া হলো 12 13, এটা কিন্তু মিথ্যা, এটা এফ হবে। কেন না 12 13 জোড় সংখ্যার হয় না। কি হয়? 12-র পরে যদি 14 হতো সেটা হতো। 12 14 16 এরা হয় জোড় সংখ্যা, 13 জোড় সংখ্যা নয়, তাই এটা হবে মিথ্যা। আশা করি তোমরা এটাও ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা স্তম্ভ মেলাবো। দেখো এখানে রয়েছে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ। তাহলে প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভের সঙ্গে আমরা মেলাবো। দেখো প্রথমে রয়েছে 205, তাহলে 205 মানে 205। 205 কোথায় আছে? এই দেখো, তাহলে 205 এটা। ঠিক আছে, এটা হয়ে গেল। চলো তাহলে এবার আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে 502। 502, 502 কোথায় আছে? দেখো এই দেখো, 500 + 0 + 2 মানে হচ্ছে 502। আচ্ছা তারপরে দেখো, তারপরে হচ্ছে 250 মানে 250। 250 কোথায় আছে? দেখো এই দেখো, 100 + 100 এটা হচ্ছে 200, আর 5টা 10 যোগ হলে হয় 50, তাহলে এটা হচ্ছে 250। চলো তারপরে দেখো, তারপরে রয়েছে দেখো 500 থেকে 20 বেশি। 500 থেকে 20 বেশি মানে 520, এই দেখো 520 লেখা রয়েছে। তাহলে আশা করি স্তম্ভ মেলাও তোমরা ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখব। পরের প্রশ্ন দেখো 4-এ রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো বাম দিকের সঙ্গে ডান দিক যে মেলাতে হবে আমাদের, সেটা চলো এবার আমরা মিলিয়ে দিই। এখানে রয়েছে দেখো একটা 100 টাকার নোট। তো 100 টাকার নোট ডান দিকে কোথায় আছে? কোথায় মোট 100 টাকা আছে? দেখো এইখানে দেখো 100 টাকা রয়েছে। কোথায়? আমি একটু দেখাচ্ছি। দেখো যে 100 টাকা কোথায় রয়েছে। এই দেখো 100 টাকা এখানে রয়েছে। কোথায় বলো তো? যে এই যে 50, আর এখানে দুটো 20, একটা 10, তাহলে কত হয়? 50 20 70, আর 20 90, আর 20 10 100। তাহলে এইটা হচ্ছে, এটা হলো। এটা আশা করি তোমরা করে নিয়েছো। এরপরে চলো দেখো পরেরটা রয়েছে এইটা। এটাতে আছে দেখো 4টে 50 টাকা। 4টে 50 টাকা মানে কত হয়? 200 টাকা। এখানে দেখো 100 + 100, দুটো 100 টাকার নোট রয়েছে, তাহলে এটা হবে এর সঙ্গে সমান। এটা হয়ে গেল। চলো এবার আমরা পরেরটা দেখি। পরে দেখো 65 টাকা লেখা রয়েছে। 65 টাকা তোমার ডান দিকে কোথায় আছে? এই দেখো প্রথমেরটাই রয়েছে 50 + 10 + 5, তাহলে 50 + 10 60 + 5 65। আশা করি এটা হয়ে গেল। এবার দেখো লাস্টেরটা, সেটা হচ্ছে এইখানে দেখো 4টে 5 টাকার কয়েন। 4টে 5 টাকার কয়েন তোমরা সবাই জানো যে 4টে 5 যোগ করলে হবে 20 টাকা। তাহলে এখানে দেখো পরিষ্কার 20 টাকা লেখা রয়েছে। আশা করি তোমরা সমস্ত উত্তরগুলো ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরে দেখো 5-এ রয়েছে 4টে প্রশ্ন। 4টে নয়, আরও বেশি, 5টা প্রশ্ন। তো 5টা প্রশ্নতে প্রত্যেকটাতে 4 নাম্বার করে রয়েছে, তার জন্য আমাদেরকে করতে হবে। এই দেখো 20 নাম্বার এখানে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো 5.1 দেখো ছোট থেকে বড় সাজাও। এখানে দেখো ছোট থেকে বড় সাজাও। তোমরা ছোট থেকে বড় কিভাবে সাজাবে খাতায়, সেটা আমি একটু লিখে দেখাচ্ছি। দেখো তোমরা প্রথমে একক, দশক আর শতক এরকম করে লিখবে। লেখার পরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো বসাও। প্রথমে ছিল 423, 423। তারপরে ছিল 205, 205। তারপরে রয়েছে 236। তারপরে রয়েছে তোমার 586।
586। এবার আমরা দেখব শতকের ঘরে, যেহেতু ছোট থেকে বলছে, শতকের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা কোথায় আছে। দেখো শতকের ঘরে এই দুটো জায়গায় 2 রয়েছে, এরা ছোট, এই যতগুলো রয়েছে তাদের মধ্যে ছোট। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আগে বসবে আমরা বুঝতে পারছি না। তাহলে দশকের ঘরে যাব, দশকের ঘরে দেখব এই যে দুটো, এর মধ্যে কোনটাতে দশকের ঘরে ছোট রয়েছে। দেখো এখানে 0 আছে, তাই 0 ছোট, তাই 205 হবে তোমাদের প্রথম। 205 যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক আছে। তারপরেরটা 236। এই দুটো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা শতকের ঘরে আবার চলে যাব, দেখব তাদের মধ্যে এবার ছোটকে, এবার যারা পড়ে আছে, তাহলে 4 আর 5-এর মধ্যে ছোটকে নিশ্চয়ই 4, তাহলে তারপরটা হবে 423, আর শেষেরটা হচ্ছে 586। তাহলে এই হচ্ছে তোমাদের ছোট থেকে বড় সাজানো, ঠিক আছে। উল্টোটাও তোমাদেরকে দিতে পারতো যে বড় থেকে ছোট সাজানো। আশা করি এটা বুঝে গেছো। চলো এবার আমরা দেখব 5.2 সাজিয়ে বিয়োগ করো। 501 বিয়োগ 29। তাহলে তোমরা কি লিখবে, ওই রকম একই রকম একক, দশক, শতক, তারপরে লিখবে 501, আর এখানে হচ্ছে 29 এরম বিয়োগ। তাহলে বিয়োগ করো, কত হচ্ছে 9 তোমার আছে, উপরে রয়েছে 1, তাহলে 1 9-এর থেকে ছোট, যেহেতু 10-এর থেকেও ছোট, তাই তুমি এখানে 10 যোগ করবে, তাহলে কত হচ্ছে 11। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হয় 2। এবার তোমার হাতের 1 এই 2-এর সঙ্গে যোগ হবে, তাহলে 2 আর 1 কত হলো 3। উপরে কত আছে দেখো 0, 0 হলে তুমি কত ধরবে 10, তাহলে 3 যদি তোমার হাতে থাকে তাহলে উপরের এই 10 হতে হলে কত লাগবে, সেটা হচ্ছে 7। এবার তোমার হাতে আরও একটা 1 আছে, সেই 1 এখানে হবে, বিয়োগ করো, এটা হবে 4। তাহলে 472 হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে সাজিয়ে বিয়োগ করবে এরকমভাবে একক, দশক, শতক লিখে 472 হচ্ছে সঠিক উত্তর। চলো এবার আমরা 5.3-এ যাব। 5.3 দেখো, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে তুমি বুঝতেই পারছো মাসুমের জালে রুই মাছ বেশি উঠেছে। এবার কটা বেশি উঠেছে সেটা করার জন্য তোমাকে আবার ওরকম একক, দশক, শতক এরকম লিখতে হবে। লিখে লেখো 198, এটা বেশি মাশরুমের জাল। আর তারপরে দীপুর জালে উঠেছিল 176, বিয়োগ করে দাও। দেখো এখান থেকে পাচ্ছ 2, এখান থেকে পাচ্ছ 2, তাহলে 22টি মাছ বেশি উঠেছে কার জালে, না মাশরুমের জাল। 5.4 দেখো, এবার আমরা 5.4-এ যাব। এখানে বলেছিল গুণ করো। দেখো গুণটা ছিল 135 গুণ 6, তোমরা এভাবে লিখবে একক, দশক, শতক 135 গুণ 6। এবার দেখো 5 ছক 30-এর 0, এই যে 0 আমি বসিয়ে দিয়েছি, হাতে 3, আর 3 6 18, আর ওই 3 করলে 21, 21-এর 1, হাতে থাকে 2, 6-কে 6 আর 2 8, তাহলে 810 হবে সঠিক উত্তর। এইভাবে তোমরা কিন্তু একক, দশক, শতক লিখেই গুণটা করবে। হলো এবার আমরা 5.5-এর উত্তর দেখব। 5.5-এ দেখো রয়েছে যে 605টি আপেল 6টি বাক্সে সমানভাবে রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো। দেখো এইটা কিন্তু তোমরা একটু ভালো করে করবে, এই ভাগটা দেখো এখানে তোমার যা বলেছিল সেইভাবে তুমি করছো। 6টা হচ্ছে বাক্স, আর ভাগ 605টি হচ্ছে আপেল। তো ভাগ করার সময় 6-এর মধ্যে 6 একবার যাবে, 6 হলো। তাহলে তুমি কত পাচ্ছ, না এখানে 0 0। এখন এইখানে ঘটনা রয়েছে যে যেহেতু 0 0 পাচ্ছ, তুমি এখন কি 5টাকে আবার তুলে আনবে, না 5টাকে তুমি আনতে পারবে না। তাই আনতে হলে তোমাকে এখানে একটা 0 দিতে হবে। তাই তুমি এখানে 6 0 বার দাও, তাহলে 0 6 যোগ 0 কত হয়, 6 গুণ 0 কত হবে, সেই 0ই হবে। তাহলে এখানে বিয়োগ করেও তুমি কিছু পাচ্ছ না, যত সময় না বিয়োগ করে পাচ্ছ ভাগ কিন্তু চলবে। তাহলে এবার 5 নামলো, আবার তুমি 0 বার দাও, কত হচ্ছে, আবার 0, এখনও 5 থেকে গেল। তাহলে 100 হবে ভাগফল, আর 5 হচ্ছে ভাগশেষ, 5 হচ্ছে
ভাগশেষ। তাহলে তুমি উত্তর লিখবে যে কতটি আপেল রাখা হলো আর হচ্ছে বাক্সের বাইরে কতগুলো রইলো। তাহলে 100টি আপেল, 100টি বাক্সে কিন্তু কতগুলো আপেল রাখা যাবে, এখানে বলেছিল 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো। তাহলে প্রত্যেকটি বাক্সে 100টি করে আপেল রাখা হলো। আর বাক্সের বাইরে কতগুলো রইলো সেটা হচ্ছে এই 5টি বাক্সের বাইরে রইলো। আশা করি এটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। আমাদের পরিবেশ, ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 রয়েছে কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে। তোমরা কাঁচা আম বা পাকা আম যে আমই হোক না কেন, কোনো কিছুর স্বাদ তোমরা কিসের সাহায্যে পাও? জিভ। তো ঘ হচ্ছে সঠিক উত্তর। 1.2 দেখো পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো। দেখো মাছ, ডিম, সবজি ও চিপস। অবশ্যই চিপস। চিপস কিন্তু একদম পুষ্টিকর খাদ্য নয়, তোমরা যত সম্ভব কম খাবে। 1.3 দেখো মাটির নিচের একটি আনাজ হলো। তো মাটির নিচে কি ধরনের আনাজ হয়? এখানে দেখো ঢেঁড়স উপরে হয়, মাটির ঝিঙে উপরে হয়, আলু, আলু কিন্তু মাটির নিচে হয়, কুমড়ো মাটির উপরেই হয়। তারপরে দেখো আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত, কি ব্যবহার করত? সুতো, পশম, সিনথেটিক উল, গাছের ছাল। প্রথমের দিকে কিন্তু গাছের ছালই আগেকার দিনের মানুষ ব্যবহার করত। তারপরে দেখো 1.5, 1.5 রয়েছে তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো। তাহলে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, তার উত্তর দিকের একটি জেলা হচ্ছে কালিম্পং। গ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 1.6 পিনকোড। পিনকোড হলো তোমার বাড়ির পিনকোড যেটা, সেটা কিন্তু বাড়ির নম্বর নয়, রাস্তার নম্বরও নয়, টেলিফোন নম্বরও নয়। ওই পিনকোডটা কিন্তু তোমার একটা, তুমি যে এলাকায় বাস করো সেই এলাকার পিনকোড, এবং সেটা সেখানে একটি এলাকায় একটি পোস্ট অফিস থাকে, তার পিনকোড। তাহলে পোস্ট অফিসের নাম্বার, পিনকোড কি? পোস্ট অফিসের নাম্বার। আশা করি একের উত্তরগুলো তোমরা সব ঠিক করে করে নিয়েছো। চলো এবার আমরা দুয়ে দেখবো। দুয়ে দেখো কয়েকটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে দুয়ে? দেখো দুয়ে রয়েছে যে শূন্যস্থান পূরণ করো। এখানে কি শূন্যস্থান পূরণ করতে হবে? শোধন করা ড্যাশ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়। আচ্ছা, শোধন করা কোন তেল থেকে হবে? নিশ্চয়ই খনিজ তেল থেকে হবে, আমি লিখে দেখাচ্ছি একটু পরে। বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো, কি জিনিস? বালি, তারপরে পাথর, এগুলো তোমরা প্রকৃতি থেকে পাওয়া যায়, কিন্তু এটা যে কোনো একটা কিছু লিখতে পারো। আচ্ছা, 2.3 হচ্ছে তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হন? জেঠিমা হন। চলো তাহলে এই উত্তরগুলো আমরা এখনই দেখে নিই। দেখো 2.1 হবে খনিজ, তাহলে শূন্যস্থানে লিখবে খনিজ, যে শোধন করা খনিজ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়। 2.2 হচ্ছে বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো বালি, অন্য কিছুও লিখতে পারো, পাথরও লিখতে পারো। আচ্ছা, 2.3 হচ্ছে তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কি? জেঠিমা হন। আশা করি এই পর্যন্ত তোমার ঠিকঠাক করা হয়ে গেছে। চলো এবার আমরা তিনের উত্তরগুলো দেখবো। তিনে ছিল দেখো ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও। তাহলে চলো আমরা এবার কোনটা ঠিক কোনটা ভুল দেখে নিই। প্রথমে হয়েছে 3.1-এ স্কিপিং এ হাতের কবজির কোনো কাজ হয় না। এটা কি সঠিক কথা? স্কিপিং করলে তো হাতের কবজির কাজ হয়, তাহলে এটা কিন্তু হয়ে যাবে গুণ চিহ্ন, এটা হয়ে যাবে গুণ চিহ্ন। তারপর দেখো 3.2, পেঁয়াজ হলো গাছের মূল। পেঁয়াজ কি গাছের মূল? পেঁয়াজ গাছের মূল একদমই নয়, এটা হচ্ছে গুণ চিহ্ন। সয়াবিন প্রাণীজ খাবার, প্রাণী থেকে পাওয়া যায় না, এটা উদ্ভিজ্জ খাবার, তাহলে এটাও ভুল কথা। 3.4 দেখো যে শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, এটা কিন্তু ঠিক কথা, শীতকালে কিন্তু পায়ের গোড়ালি ফেটে যায়, এটা একদমই ঠিক কথা। এবার চলো আমরা দেখব তার পরের প্রশ্ন। দেখো এর পরে রয়েছে যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল করে দেখাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে কিন্তু আমরা এবার দেখাবো। প্রথমে রয়েছে দেখো 4.1-এ যে পালকির কি আছে? পালকির বেয়ারা। পালকির বেয়ারা কি বলতো? এইটা আগে দেখা যেত, এখন দেখা যায় না, তাই এটা হচ্ছে লুপ্ত জীবিকা। 4.1-এ হচ্ছে খ, লুপ্ত জীবিকা। 4.2 দেখো ডাক্তার। ডাক্তাররা কি পরে? একটা সাদা পোশাক পরে, দেখবে
যে যে পোশাক পরা রয়েছে তার উপরে একটা সাদা রকম পোশাক পরে, এটাকে অ্যাপ্রন বলে, অ্যাপ্রন। এই যে অ্যাপ্রন। তারপরেরটা দেখো, তারপর হচ্ছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কি করে? রাজমিস্ত্রি কিন্তু ক হবে, ঘর বাড়ি তৈরি করে। পাঁচে দেখো একটি বাক্যে উত্তর দাও। এখানে তিনটে আছে, 3 নাম্বার। তো 5.1 শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে? 5.2 হচ্ছে পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো। এবং 5.3 হচ্ছে পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো। পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো। চলো আমরা পাঁচের উত্তরগুলো এবার লিখে নিই। দেখো, প্রথম প্রশ্ন এটা ছিল, উত্তর লেখো শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য তার পালক ফুলিয়ে রাখে। 5.2 দেখো পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো। উত্তর লেখো পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান হলো ইট। এমন একটি উপাদান হলো ইট। এগুলো আশা করি তোমার লেখা হয়ে গেছে। চলো এবার আমরা 5.3-এর প্রশ্নটা দেখি। দেখো 5.3-এর প্রশ্ন হচ্ছে পারিবারিক জীবিকার একটি উদাহরণ দাও। তো এখানে দেখো পারিবারিক জীবিকার একটি উদাহরণ কি? না, পারিবারিক জীবিকার একটি উদাহরণ হলো কৃষিকাজ। এছাড়া তোমরা অন্যান্য কাজও লিখতে পারো। তো কৃষিকাজ হচ্ছে একটা উদাহরণ। এবার আমরা 6-এ যাব, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু 2 নাম্বার করে। 6টা প্রশ্ন রয়েছে, এখানে 2 নাম্বার করে 12 নাম্বার। তো প্রথম প্রশ্ন দেখো, কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন? তারপরে দেখো এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। তারপরে মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরেন? তারপরে কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? তারপর পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো। এ বিষয়ে তোমার মতামত লেখো। এই 6-এর উত্তরগুলো চলো এবার আমরা এক এক করে লিখে নিই। দেখো, কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন? উত্তর, চোখ আমাদের সবকিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। তারপরে 6.2 এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। উত্তর লেখো কলা ও কাঁঠাল হলো এমন দুটি ফল যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য। তো আমরা কলা এবং কাঁঠাল খেয়ে খোসাগুলো ফেলে দিই, সেগুলো কিন্তু গরু ছাগল এরা ইত্যাদি এরা খায়। তাহলে এই কথাটাই কিন্তু তোমাকে বলেছিল। চলো এর পরবর্তী 6.3 মহিলারা শীতকালে সিনথেটিক শাড়ি কেন পরেন? তাহলে মহিলারা সিনথেটিক শাড়ি কেন পরেন লেখা আছে দেখো, সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাচার পরে কোঁচকায় না। এই সুবিধার জন্য মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরেন। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার তার পরের প্রশ্ন দেখি। 6.4-এ হচ্ছে দেখো রয়েছে যে কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন 1 নম্বর হচ্ছে বন্যার কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তোমরা দেখো প্রায় শোনো যে বন্যার জন্য লোক সরানো হচ্ছে। আচ্ছা, তারপর 2 নম্বর দেখো জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে। 3, চাকরি সূত্রে মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়। 4, ব্যবসা বাণিজ্যের কারণেও মানুষ বাসস্থান পরিবর্তন করে। 6.5 দেখো, পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? উত্তর লেখো পোষা গরুদের চটের জামা পরানো হয় তার কারণ জামা পরালে গরুদের ঠান্ডা কম লাগে। এছাড়া মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এদের চটের জামা পরানো হয়। চলো পরের প্রশ্ন দেখবো আমরা। 6.6 দেখো, 6.6 রয়েছে যে ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো। এ বিষয়ে তোমার মতামত লেখো। উত্তর লেখো, ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়িতে খুব সহজে ফাটল ধরতে পারে বা বাড়ি ভেঙে পড়তে পারে। যেহেতু ইট সিমেন্টের তৈরি বাড়ি বাড়ি তৈরিতে প্রচুর খরচা হয় এবং তা ভেঙে গেলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে, তার জন্য ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি তৈরি করা ভালো। তাহলে 6-এর উত্তর সব কমপ্লিট। সাথে দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু 3 নাম্বার করে। তো এখানে লেখো 7.1-এ ছিল যে কিভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো। 7.2 বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? 7.3 বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো? চলো এই উত্তরগুলো আমরা এবার লিখবো। দেখো
কিভাবে নানা রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়ে? উত্তর লেখো, আগে স্থলভাগে শুধু বন ছিল। বনের ফল মূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝতো লোকেরা। নানা জায়গার লোক নানা রকম খাদ্য চিনেছিল। দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না, মাঝে ছিল সাগর। অথই জল অনেক অনেক পর বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ। তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো এবং সেই সঙ্গে নানা রকম খাবার ছড়িয়ে পড়লো দেশ বিদেশে। আশা করি উত্তরটা তোমরা ঠিকঠাক লিখে নিয়েছো। চলো এবার 7.2। 7.2 দেখো, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে গাড়ি চলাচলের ফলে বাড়ি ধুলোবালিতে ভর্তি হয়ে যাবে। গাড়ির প্রচন্ড শব্দ এবং হর্নের আওয়াজ মানুষকে অতিষ্ঠ করে তুলবে। তাছাড়া বড় গাড়ি যেমন লরি ও অন্যান্য যানবাহন চলাচলের ফলে বাড়ি কাঁপতে থাকবে। আশা করি এটা তোমরা করে নিয়েছো। 7.3 দেখো, বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো? উত্তর, বাড়ির বিভিন্ন কাজে আমি পরিবারের সদস্যদের সাহায্য করে থাকি। মাকে জ্বালানি সংগ্রহ করে দিই, ঘর ঝাড় দিয়ে দিই, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিই। বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা, যে একে কি আছে? একে দেখো, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থান পূরণ করো। 9টা আছে, তাই 9 নাম্বার। তাহলে আমরা চলো উত্তরগুলো করতে শুরু করে দিই। ক, সুস্বাস্থ্য। তা সুস্বাস্থ্য থেকে কি আছে? সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, স্বাস্থ্যবিধান চলবো কি মেনে। শূন্যস্থানে তোমরা মেনে লিখবে, ঠিক আছে? মেনে সকলকে তার খবর দিই। ক্ষয় দেখো, সূর্যি মামা ওঠার আগে, এই নিয়ে এবারেরটা। তাহলে সূর্যি মামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠো, প্রাতকৃত্য সেরে মাঠে জোর কদমে কি করবে? ছোট, জোর কদমে ছোট। তারপরে দেখো গয়ে, সুস্থ সবল দেহ মন নিয়ে পরেরটা। সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তোমায় কি? যোগাসন। যোগাসন করলে মন সুস্থ সবল থাকবে। তারপরে দেখো, পড়ালেখা করলে হবে জ্ঞানের কি হয়? জ্ঞানের পরিচয়। জ্ঞানের পরিচয়, ভুল করে কেউ তোমরা কিন্তু সঞ্চয় এখানে লিখবে না, এটা জ্ঞানের পরিচয় হবে। হ্যাঁ, তারপরে দেখো গুরুজন নিয়ে তারপরেরটা। তোমার মাথার উপর যেন আছে গুরুজন, চলবে তাদের কথা মতো, মানবে সারাক্ষণ। মানবে হবে। তারপরে দেখো যে নিজের যা কাজ, তাহলে নিজের যা কাজে দেখো কি রয়েছে? যে ড্যাশ সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে। এটা হচ্ছে জুতো সাফাই। জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, লিখবে। আচ্ছা, তারপরে দেখো একটা ফল খাওয়া চাই। এখানে রয়েছে আম, জাম, কলা, লিচু, শসা, পাকা বেল, তার সাথে খেতে পারো লেবু বা, তোমাকে বেল আছে তার জন্য মিলিয়ে আপেল, লেবু বা আপেল। তারপর দেখো নিয়মিত ধোবে মুখ হাত, খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। তারপর দেখো থুতু অতি নোংরা জিনিস, থুতু বা কফ, সর্দি যত কিংবা পানের পিক সাবধানেতে ফেলবে তুমি দেখে চতুর্দিক। দেখে চতুর্দিক। তাহলে এগুলো আমাদের হয়ে গেল। চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখব। পরে দেখো রয়েছে যে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে টিক চিহ্ন দাও। কয়ে রয়েছে দেখো, ফল খেতে হলে কিভাবে খাবে? বিশুদ্ধ জলে ধুয়ে খেতে হবে। এইটাই প্রথমেই পেয়ে গেছি, তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর, অন্যগুলো কিন্তু হবে না। ক্ষয়ে দেখো, কিভাবে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো? রাস্তার কাটা ফল একদমই নয়, অনেকক্ষণ কেটে রাখা ও ঢেকে রাখা ফল তাও নয়, পরিষ্কার জলে ধুয়ে সঙ্গে সঙ্গে কেটে ফল খাওয়া, এইটা ঠিক। সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, রান্না করার পরে খাবার কিভাবে রাখা উচিত? ঢাকা দিয়ে, ঢাকা দিয়েই ঠিক উত্তর, তাই এখানেই আমরা ঠিক চিহ্ন মেরে দেবো। ঘরে দেখো, কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? কৃত্রিম রং দেওয়া খাবার, কোনো রঙিন খাবারই নয়, বিভিন্ন ঋতুর সকল ধরনের খাবার ও প্রাকৃতিক বিভিন্ন রঙের খাবার।
সি হচ্ছে সঠিক উত্তর, অন্যগুলো কিন্তু নয়। তারপরে দেখো শাকসবজি কখন ধোয়া উচিত? অবশ্যই কাটার আগে, অবশ্যই কাটার আগে শাকসবজি ধোয়া উচিত। তারপরে দেখো হাত কখন কখন ধুতে হবে? এই হাত কখন কখন ধুতে হবে এটা নিয়ে এই যতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটু সংশয় রয়েছে। সেটা কি? এতে যেটা রয়েছে দেখো, খাবার খাওয়ার আগেও পরে, শৌচের পরে, রোগীর ঘরে যাওয়ার আগেও পরে, এটাও যেমন সঠিক। আবার সিতে আছে দেখো, শৌচের পরে, রোগীর সংস্পর্শে আসার আগেও পরে এবং ময়লা কোনো বস্তুর সংস্পর্শে আসার পরে। তাহলে কোনো বস্তু, এটাও যেমন ঠিক। তো সেই জন্য এখানে কিন্তু এই দুটোই সঠিক উত্তর হবে। তা তোমরা এখানে যে কোনো একটা তোমাদেরকে দিতে হবে, তাই তোমরা এখানে লিখবে সি এরটা দেবে, ঠিক আছে? এও যেমন ঠিক, সিও ঠিক, তো সি এরটা তোমরা এখানে দেবে। তারপর দেখো খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয়? খাবার চিবিয়ে খেলে খাবারের পরিপাক ভালো হয়, এটাই ঠিক। তাই আমরা এখানেই ঠিক চিহ্ন মেরে দেবো। তারপরে দেখো জয় রয়েছে যে খাবার কিভাবে খাওয়া উচিত? অর্ধেক চিবিয়ে? একদম নয়। দ্রুত সম্পূর্ণ গিলে খাওয়া উচিত? তাও নয়। আস্তে আস্তে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া উচিত, এই সি এরটা সঠিক। কখন হাত ধোবে? খাওয়ার খাবার খাওয়ার আগে, শৌচের পরে, দেখো খাবার খাওয়ার আগেও পরে, সবকটি ক্ষেত্রে, তাহলে সবকটি ক্ষেত্রে এখানে সঠিক উত্তর। সেই জন্য এখানে দেখো এই যে খাবার খাওয়ার আগেও পরে ছিল, শৌচের পরে, রোগীর ঘরে যাওয়ার আগেও পরে, তাহলে এই সবগুলোর জন্যই কিন্তু হাত ধুতে হয়। তো এখানে ওই ছয়ে এখানে এটাও উত্তর হতে পারতো, এই জন্যই আমি বললাম। চলো তারপরে দেখি। এখানেও দেখো বহুর মধ্যে থেকে টিক চিহ্ন দিতে হবে। তিনের কি আছে দেখো, বাল্যকালের ভিত শক্ত করতে কি করতে হবে? প্রথমে রয়েছে সুঅভ্যাস পালন করা, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, লড়াই করা, সুস্থ শরীর ও সুস্থ মন। এখানে এ হচ্ছে সঠিক উত্তর, সুঅভ্যাস পালন করা। ক্ষয় দেখো বিছানা ঘুম থেকে কিভাবে বিছানা ছেড়ে উঠতে হবে? তাহলে আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হবে, এটাই কিন্তু সঠিক উত্তর। লাফ দিয়ে কখনোই উঠবে না। গয় দেখো নিয়মিত যোগাসন করলে কি সুযোগ পাওয়া যায়? তাহলে নিয়মিত যোগাসন করলে খাবার হজম হয়, দেহ সুস্থ সবল ও মন সতেজ থাকে, নমনীয়তা বৃদ্ধি পায়, অবসর সময় কাটানো সম্ভব হয়। তাহলে এখানে হবে বি এর উত্তরটা সবচেয়ে ভালো, যে দেহ সুস্থ সবল হয়, মন সতেজ থাকে। তারপরে দেখো প্রতিদিন স্কুলেতে যেতে হয় কেন? প্রতিদিন স্কুলেতে শেখার কত কিছু আছে, তাহলে এ এ উত্তরটা সঠিক, অন্যগুলো কিন্তু সঠিক না। গুরুজন কারা? এটাও একটা ভালো প্রশ্ন। গুরুজন কারা? যারা আমাদের শিক্ষক, তারা তো অবশ্যই গুরুজন। বাবা মা ঠাকুরদা ঠাকুরমা, তারাও গুরুজন। বাবা মা পরিচিত অপরিচিত যারা বয়সে বড়, এই সি এর মধ্যে সবাইকে নেওয়া আছে, তাই সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো রাতে ঘুমানোর সময় পরে থাকা পোশাক বদল না করলে কি ক্ষতি হতে পারে? দেখো কৃমি বা রোগ জীবাণু ওই আমাদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, দুর্গন্ধ ছড়াতে পারে, রোগ জীবাণু দুর্গন্ধ ছড়াতে পারে। এখানে ডি হচ্ছে সঠিক উত্তর, রোগ জীবাণু দুর্গন্ধযুক্ত পোশাক বদল না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তারপরে দেখো তোমার কাছে দামি বস্তু কোনটি? হিরে, সোনা, সময়, জীবন। দেখো এর মধ্যে তোমার কাছে অবশ্যই দামি বস্তু হচ্ছে জীবন, এছাড়া অন্য কিছু দামি হয় না। আচ্ছা, দাঁত ও মুখ কখন পরিষ্কার করতে হবে? শুধুমাত্র সকালবেলা, শুধুমাত্র রাত্রিবেলা, সকালে ও রাতে? ডি হবে সঠিক উত্তর, সকালে, দুপুরে, রাত্রে ও ভারী কোনো কিছু খাবার পরে দাঁত মাজতে হবে। এগুলো আমাদের হয়ে গেল। দেখো এবার আমরা শেষ দিকে চলে এসেছি, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়? জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে? আর কি কি ভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়? তো দেখো এই উত্তরগুলো আমরা এবার দেখে নেব। দেখো জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়? উত্তর, আমরা নানান কাজে জল ব্যবহার করি। আমরা জল পান করি, আমরা জল দিয়ে কাপড় কাচি, আমরা জল দিয়ে স্নান করি, এছাড়াও আমাদের ঘরে বিভিন্ন কাজে জল ব্যবহার করা হয়। ক্ষয় দেখো জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে? উত্তর, জলে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় সামগ্রী যেমন জৈব নোংরা, এছাড়াও বিভিন্ন অপ্রয়োজনীয় ধাতু যেমন আর্সেনিক, সীসা ইত্যাদি বেশি থাকলে সেই জল ব্যবহারের উপযোগী নয়। তারপরে দেখো
গয়ে রয়েছে যে কি কি ভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। উত্তর লেখো। যে যে উপায়ে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় তা নিম্নরূপ। বর্ষাকালে ছাদে বৃষ্টির জল সংরক্ষণের জন্য তৈরি জলাধার তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। এছাড়া এছাড়াও যেখানে জলের অভাব সেখানে বর্ষার সময় বাঁধানো পুকুর তৈরি করে ও জল সংরক্ষণ করা যায়। তাহলে এই হলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর। কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করো। আর তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।